হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প আলোয় অন্ধকার পর্ব ৩, লেখিকা রোজা ইসলাম। আমার বাঁধনগুলো খুলে দিন প্লিজ, আমি পালাবো না। টিয়ার কথা শুনে ছেলেটা বাঁকা আসলো, তারপর বলল, আমি না চাইলে এখান থেকে পিঁপড়াও বাইরে যেতে পারে না। তুমি তো তাও মানুষ, পালানোর কথা চিন্তা করলেও ভুলে যাও মিস। এনিওয়ে, তোমার নাম? কথাগুলো বলেই ছেলেটা উঠে টিয়ার দিকে এগোতে লাগলো। টিয়া নাম কি বলবে ভয়ে বলতে শুরু করলো, আমায় ছেড়ে দিন প্লিজ, আমি স্তব্ধের কেউ না, আমি ওর প্রাণ নই, ওর ওয়াইফ, ওর প্রাণ। প্লিজ আমায় যেতে দিন। স্তব্ধ আমায় একটুও পছন্দ করে না, আমি মরে গেলেও আমায় খুঁজবেও না। টিয়ার কথা শেষ না হতে ছেলেটা হুঙ্কারের সাথে বলল, তোমার নাম জিজ্ঞেস করেছি, শুধু নামটা বলবে, আর কিছু শুনতে চাই না। ছেলের ভয়ঙ্কর হুঙ্কার শুনে টিয়া প্রায় সাথে সাথে বলল, টিয়া, হুরি রহমান। টিয়ার নাম শুনে ছেলেটা একটা বিদঘুটে হাসি দিল। তারপর টিয়ার একদম কাছে সে ঝুঁকে টিয়ার বসে থাকা চেয়ারের দুই হাতায় নিজের হাত রেখে টিয়ার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। টিয়া ভয়ে চুপসে বসে আছে, চোখ দিয়ে ভয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। আর ছেলেটা কি যেন বিড়বিড় করছে, টিয়া শুনতে পারছে না। স্তব্ধ খান, তোর কাছেই কেন সবসময় হুড়োহুড়ি ছুটে আসে হয়? বাট আসলেই কি? তোর হুড়োহুড়ি এখন আমার কাছেই বন্দি। তুই চাইলেও আর এই টিয়া পাখিকে মুক্ত করতে পারবি না আমার কাছ থেকে। এতে আমার লাভ দুইটা, এমন হুড়োহুড়ি পাওয়া গেল ফ্রি, সাথে তোর শাস্তি। ছেলেটাকে এত কাছে দেখে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে টিয়ার, শ্বাস ফেলতে পারছে না টিয়া ঠিক করে, তাই বলল, প্লিজ একটু দূরে দাঁড়ান আপনি, আমি তো নাম বলেছি। ছেলেটা বাঁকা হেসে বলল, নামটা বলেই নিজের বিপদ ডেকে এনেছো মিস টিয়া। কথাটা বলেই ছেলেটা টিয়ার চোখের পলকে তার সাথে কিছু করলো, বুঝে উঠতে পারলো না টিয়া। তার আগে চোখ বন্ধ হয়ে এলো টিয়া, মুহূর্তে সব অন্ধকার হয়ে গেল। ঢুলে পড়লো ছেলেটার বুকে। ছেলেটা বাঁকা হেসে টিয়াকে কোলে তুলে নিল, আর টিয়া নিতে পড়ে রইল অচেনা ছেলের কোলে। জ্ঞান টিয়া নিশ্চিত ছেলেটার মাথা ফাটিয়ে দিত, কিন্তু আফসোস টিয়া বুঝলই না কিছু। স্তব্ধ বসে আছে জেসিয়ার সামনে, মেয়েটা চোখ বন্ধ করে শুয়ে আছে। থাকবে নাই বা কেন? জেসিয়া কোমায় আছে আজ 3 মাস ধরে। এতদিন মায়া হতো স্তব্ধর জেসিয়ার জন্য, কিন্তু আজ হচ্ছে না। মেয়েটা স্তব্ধের কথা শুনলে আজ এসব কিছুই হতো না। না টিয়াকে তার লাইফে আনতে হতো, না এখন তাকে আরও হিংস্র হতে হতো। স্তব্ধ জেসিয়ার দিকে তাকিয়ে অনেক কিছুই ভাবছিল, তখনই তার ফোনটা বেজে ওঠে। সে হন্তদন্ত হয়ে ফোনটা পিক করে বাইরে চলে যায়। হ্যালো। কোনো কথা শোনা যায় না, স্টোর রুমে নিয়ে আসো। এটুকু বলে ফোন কেটে দেয় স্তব্ধ। তারপর টিয়াকে যে রুমটায় রাতে কাঁদতে দেখছিল সে রুমে যায়। টিয়ার ফোনটা খুঁজে বের করে স্তব্ধ ড্রেসিংয়ের সামনে পড়েছিল ফোনটা। বেশি খুঁজতে হয়নি, ফোনটা স্তব্ধের হাত লাগতে ফোনের স্ক্রিনে টিয়ার হাস্যোজ্জ্বল একটা কিউট পিক দেখতে পায় স্তব্ধ। কিছুক্ষণ তাকিয়ে থাকে স্তব্ধ পিকটায়, তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলে স্টোর রুমের দিকে ছুটে এসে স্টোর রুমের সামনে আশফিকে দেখতে পায়, কিন্তু স্তব্ধ আশফির সাথে কথাও না বলে সোজা স্টোর রুমের দরজা খুলে ভিতরে ঢুকে পিছনে আশফিও। স্তব্ধ রুমে ঢুকতে দেখতে পায় দুইটা মাঝবয়স্ক লোক, এর হাত পা বাঁধা, সাথে মুখটাও। স্তব্ধ ওদের এক নজর দেখে চল শক্ত হয়ে যায় তার। সে আশফির হাত থেকে ধারালো ছুরিটা নিয়ে আর 1 সেকেন্ডও দেরি করে না। দুইটা লোকের শরীরেই অ্যালোপ্যাথারি ছুরি চালানো শুরু করে এপার ওপার করে। লোকগুলো গলা কাটা মুরগির মতো ছটফট করছে, শুধু মুখ দিয়ে আওয়াও করতে পারছে না, শুধু গঙ্গানো শব্দ হচ্ছে করে। স্তব্ধ মায়া দয়াহীনভাবে মেরেই যাচ্ছে। তার শরীর ওদের তাজা রক্তে ভিজে গিয়েছে, তাতেও ভ্রুক্ষেপ নেই স্তব্ধের। প্রায় আধা ঘন্টা ছুরি চালিয়ে থামে স্তব্ধ, সোজা হয়ে দাঁড়িয়ে ছুরিটার দিকে এক নজর তাকিয়ে, তাও কিছু দূর ছুঁড়ে ফেলে দেয়। তারপর পিছনে তাকে দেখে আশফি নিচে পড়ে আছে। ছেলেটা স্তব্ধর হিংস্রতা বেশিক্ষণ দেখতে পারেনি। রক্ত দেখে আর লোকগুলোর কাটা ছেঁড়া অবস্থা দেখে সেই স্তব্ধকে থামাতে বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলে। স্তব্ধ আশফির দিকে তাকিয়েই পকেট থেকে ফোন বের করে রক্ত মাখা হাতে আলতো করে কাকে যেন কল লাগিয়ে কানে রেখে বলে ওঠে, স্টোর রুমে আয়, এখানে সব কিছু আগের মতো চাই।
বলে ফোন রেখে একবার লোকগুলোর দিকে তাকায়। লোক দুটার চেহারায় বোঝার মতন রাখেনি স্তব্ধ, নাড়িভুড়ি বের করে ফেলেছে একদম। সারা ঘর রক্তে টইটম্বর, এক নজরে সব দেখে মৃত লোক দুইটার দিকে তাকিয়ে স্তব্ধ বলে ওঠে, বেইমানি করার ফল আমি ওর থেকে ভয়ঙ্করভাবে দিয়ে থাকি। তোদের ভাগ্য ভালো এটা আমার বাড়ি, তাই অল্পতেই বেঁচে গেলি। উপস, মারা গেলি। বলে হন করে স্টোর রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল। টিয়াকে যেই রুমটা স্তব্ধ দিয়েছিল আসলে সেই রুমটা স্তব্ধ ওর। স্তব্ধ সোজা রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকলো। শাওয়ার অন করে প্রথমে শার্ট, তারপর টি শার্টটা খুলে দুহাত দেয়ালে দেখে দাঁড়িয়ে রইল স্তব্ধ। আর ধীরে ধীরে লোকগুলোর তাজা হালকা শুকিয়ে যাওয়া রক্তগুলো স্তব্ধের শরীর থেকে ধুয়ে মুছে নিচেতে লাগলো। স্তব্ধ নিচে তাকিয়ে আছে, দেখতে পাচ্ছে পানি কিভাবে তার শরীরকে পরিষ্কার করে দিচ্ছে। কিন্তু স্তব্ধের মনটা এই পানির বিন্দুকণাগুলো পরিষ্কার করতে পারবে না, কারণ পানি তো আর মন স্পর্শ করতে পারবে না। কিন্তু স্তব্ধের খুব ইচ্ছা করছে তার মনের চাপা কষ্টগুলো শরীরটার মতো করে পানি দিয়ে পরিষ্কার করে দিতে, যাতে করে মনে আর কষ্ট না হয়। কিন্তু তা সম্ভব না ভেবে শাওয়ার শেষ করে বাইরে বেরিয়ে আসে সে। আশফির খোঁজ নিতে হবে, ছেলেটা বড্ড ছোট, এসব নিতে পারে না। তাই স্তব্ধকে ছেড়েও পালায় না ভেবেই তৈরি হয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। টিয়ার সামনে বসে আছে তাকে কিডন্যাপ করা ছেলেটা। টিয়া অজ্ঞান অবস্থায় বেডে পড়ে আছে। ছেলেটা একটা লেডি সার্ভেন্টকে ডেকে বলল, ওর ড্রেস চেঞ্জ করিয়ে দাও, আর হ্যাঁ, জ্ঞান ফিরলে ডিনার করিয়ে দিবে। অ্যান্ড সাবধান, উল্টোপাল্টা কিছু যেন করতে না পারে। গট ইট? ইয়েস স্যার। ছেলেটা চলে যেতে লেডি সার্ভেন্ট ছেলেটার কথা মতন ড্রেস চেঞ্জ করে দেয় টিয়ার। চেঞ্জ করে লেডি সার্ভেন্ট রুমের বাইরে চলে যেতেই টিয়া মাথায় দুই হাত চেপে ধরে উঠে বসে। আশেপাশে দেখে লাফ দিয়ে উঠে টিয়া। ইয়াল্লাহ, এটা আবার কোথায়? আমি কোথায়? এটা আবার কোন জায়গা? কথাটা বলেই দৌড়ে টিয়া দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। প্লিজ হেল্প, কেউ আছেন? দরজা খুলুন প্লিজ। বেশ কয়েকবার দরজা ধাক্কিয়ে টিয়া মাথায় হাত দিয়ে বসে পড়ল ফ্লোরে। একটা মাস্টার বেড রুমে টিয়া আছে এখন। সব বিবেচনা করে টিয়ার বুঝতে বাকি নেই সে কোনো সাধারণ ঝামেলায় পড়েনি। ওকে কিডন্যাপ করা লোকগুলো ও সাধারণ কেউ নয়। তারা চুটকিতেই টিয়ার যে কোনো ক্ষতি করতে পারে। টিয়া দরজার সামনেই কাঁপতে কাঁপতে বসে পড়ল। তার প্রচুর ভয় করছে। কি হবে তার সাথে? সামনে আর কি অপেক্ষা করছে? টিয়া বিড়বিড় করতে লাগলো, প্রত্যয় কই আপনি? প্লিজ হেল্প। আমি আপনার কথায় রাজি হয়েছিলাম স্তব্ধের শর্তে, কিন্তু দেখুন কি থেকে কি হয়ে গেল। স্তব্ধ রহস্য বের করতে গিয়ে আমি নিজেই ফেঁসে গেলাম। প্লিজ সামবডি হেল্প মি। আমি বাসায় যাব, থাকবো না এখানে। স্তব্ধকে তুমি কেন এলে আমার জীবনে? হয়। দরজায় খুট করে আওয়াজ হয়। টিয়া ভয়ে তাড়াতাড়ি দরজা থেকে পিছিয়ে উঠে দাঁড়ায়। আর সেই লেডি সার্ভেন্টটা রুমে ঢুকে খাবার নিয়ে। টিয়া মহিলাকে আপাদমস্তক দেখে একটু নিজেকে সামলে জিজ্ঞেস করে, এটা কোথায়? মানে আমি কোথায় আছি? ম্যাম, এটা আমেরিকা, আর আপনি ড্যানিয়েল স্যারের পার্সোনাল হাউসে আছেন। টিয়া চোখ বড় বড় করে বলল, আমেরিকা? ইয়েস ম্যাম। টিয়া ধপ করে ফ্লোরে বসে পড়ল। এই কথা শুনে আকাশ মাথায় ভেঙে পড়লেও এতটা শখ টিয়া খেত না যতটা সে আমেরিকা আছে শুনে খেল। ভয়ে টিয়া হাত পা গুটিয়ে বসে কাঁপতে লাগলো। সে কোনোদিন একা কোথাও এতটা দূরে অজানা অচেনা জায়গায় কিডন্যাপ হবে সে ভাবতে পারেনি। তারা তাকে এত দূর নিয়ে আসবে, কীভাবে বা আনলো? টিয়া তো কিছু টেরই পায়নি। আর এখন তার মা বাবার কাছে কি করে যাবে সে? কি করে এখান থেকে বাঁচবে ওরা? কারা ভেবেই ভয়ে টিয়া হাঁটুতে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। লেডি সার্ভেন্ট টিয়ার অবস্থা দেখে বলল, ম্যাম আর ইউ ওকে? নো। টিয়া চিৎকার করে কাঁদতে লাগলো। তার প্রচুর আফসোস হচ্ছে। আমার বাঁধন খুলে দিন প্লিজ, আমি পালাবো না। আমার কথা শুনে ছেলেটা বাঁকা হাসলো, তারপর বলল, আমি না চাইলে এখান থেকে পিঁপড়াও বাইরে যেতে পারে না। তুমি তো তাও মানুষ। এর কথা সে কেন শুনেছে? প্রত্যয়ের কথাগুলোও যে একটা চক্রান্ত ছিল বুঝতে বাকি নেই টিয়ার। সব দিক অন্ধকার লাগছে টিয়া। সব চলবে। গল্পটি